সমন্বয়করা তো এই যে বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না, এতদিন কি মায়ের বাপারা কি পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে? সারজিৎ ভাইয়ের বিয়ে হয়েছে, বেপর্দা সাজগোজ করা নারীদের সাথে ঘোরাফেরা করলেও নেতারা বিয়ে করবে হচ্ছে পর্দাশীল নারী। তার মানে তুমি বোঝো যে তুমি কোন জায়গায় পিছায় আছো। আমি পিছাই নাই, আমার নিজের চয়েস আছে। হু কেয়ারস যে হচ্ছে কোন পলিটিশিয়ান যে হচ্ছে হিজাবি নারী বিয়ে করছে না নন হিজাবি নারী বিয়ে করছে, আমি বিয়ে করবো আমার চয়েসের ভাই। কিন্তু সারজিৎ ভাই বিয়ে করছে এই জন্য কি আমরা মরে যাবো না আফসোস করে করে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি, আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায় দিতে পারবো। লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন, পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না, ওই সংস্কারের নাটক আমরা মানি না। বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা 33 লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? আর এই সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমরা এদেরকে গাড় দিছি, এই জন্য আজকে ওরা অসমন্বয়ক। এই সমন্বয়করা আজকে এদের ভিতরে লোক ঢুকে গেছে গা, দেখছে সমন্বয়ক হয়ে কোয়ারিগারি টাকা পাওয়া যায়, এখন এমপি মন্ত্রীর লোক ঢুকে গেছে গা। ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ কাজ করতেছে, তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই। আপনারা দেখছেন, মাইক্রোফোনটা নিচু করে ধরেন, ক্যামেরা আটকে যাচ্ছে। আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা। তারা দেখছে সমন্বয় করার পরে কারিগরি টেওয়া পাওয়া যা, ওর মনের মধ্যে লোভ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো, আমরা কারিগরি টাকা হবো। আর এই আন্দোলনের আগেও তো এই সমন্বয়করা 5 জনের চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই। এখন এত বড় বড় দামি গাড়ি চলে কর্তৃকটা, এরা কোন আল্লাহর দিনের প্রদীপ পাইছে? এরা যে এই যে বাংলা মোটরের মতো জায়গায়, এত বড় ভবনে, এত সুন্দর জায়গায় অফিস করছে কয়েকটা, এই টাকা কই পা কোথেকে আসলো? আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নেব নয় কান্না। আগামী 15 দিনের মধ্যে সরকার তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল, সেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। জনগণ যদি প্রতিকার না পায় তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে সমন্বয়ক সারজিৎ আলমের বিয়ে নিয়ে বর্তমান চলতেছে বাংলাদেশে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। এদিকে আবার অনেক মেয়েরা বলতেছে সারজিৎ আলম রাজনীতি করে বেপর্দাশীল মেয়েদের সাথে এবং বিয়ে করলেন পর্দাশীল মেয়েকে। এটা নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সমন্বয়করা তো এই যে বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না, এতদিন কি মায়ের বাপারা কি পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে? আমাদের এই তো বললো তো পুনর্বাসনের জন্য, পুনর্বাসন আমরা কোনো কিছুই পাই নাই। 6 মাসে যদি আপনারা 2000কে টাকা দেন, 22,000 আহতকে আপনারা আরো কতদিন লাগবে? আমরা যে কষ্টটা পাইছি এই কষ্টটাই বাধ্য। এই যে জনগণের যে কষ্টটা যে পাইতে আছে, এই যে দেশে এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, একজন না দুইজন না, এই যে মানুষ হাঁটতে যাইতেছে, এইটা আন্দোলন এইটা না আল্লাহ ভালো আছে। এবার কি বলেন, এরা কি ভালো আছে? আপনি বলেন, আপনি কথাটা বলছেন, এরা কি ভালো আছে? এদের চেয়ে দেখছেন আপনি, এদেরকে দেখেন, এরা কি এটা কাম্য? এই দেশে কি এরা কাম্য? আপনি বলেন না, আপনি যাই ভোট করে কি কথাটা বললেন? আপনি কি বললেন? কথাটা বলেন। আপনি সুযোগ খুঁজেন, এরা কি করবো বলেন? এরা কি করবো আপনি বলেন? বলেন আপনি কি করবো এরা? বলেন আপনি যান ভাই, আপনি যান দেখেন না, যান আপনারা আন্দাজে আপনারা আমাদের সংসারটা কিভাবে চলে? এই আমরা 7টা মাছ ধরে আছি, এই 7টা মাছ ধরে আসো বাইসে দিকে আসো। আমাদের এই তো বললো তো পুনর্বাসনের জন্য, পুনর্বাসন আমরা কোনো কিছুই পাই নাই।
চিকিৎসা তো এই চিকিৎসা তো দেখাই যায় আর দাম বিদেশে পাঠাইবে বা কিছু করবে এত কোনো কিছুই করতে আছে না 7টা মাস ধরে মেয়ে পোলাপান ছেলে পড়ালেখা করাইতে পারি না 7টা মাস বাসা ভাড়া দিতে পারি না কিভাবে যে চলে সংসার আল্লাহ মাহবুতে জানে। এই যে আপনি দেখেন আমার ভাইটা এক পায়ে এক গুলিতে 2 পা আড্ডি উঠে উড়ে গেছে গা কোনো কিছু হইতেছে না আপনি দেখেন 2টা পাও কোনো সমস্যা হইতেছে না আপনি কোনোটাই হইতেছে না আপনি এই পাউডার শর্ট আছে 2.5 ইঞ্চি শর্ট পাউডার আপনি এই যে 7 মাস ধরে সব কিছু বিষ নাই সব কিছু আমার উপরে নির্ভরশীল করে আর্ত হয় কিনলে হয় আর্তই এরকম করে আপনারা বলেন দেশের জন্য কি না করছে আপনারা বলেন এই যে একটা হাসির পাত্র হয়ে গেছে গা 7 মাস ধরে কোনো কিছু হয় নাই আপনারা কথা বইলে কথা রাখতেছে না কোনো কথা রাখতেছে না সেই জন্য আমরা 7 মাস পরে তারপরে নামছি আমরা সমন্বয়করা তো এই যে বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না এখন হাসনাত বিয়ে করছে সারজিৎ বিয়ে করছে কার টাকায় এতদিন টাকা ছিল না এতদিন কি মায়ের বাপরা কি পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে এখন পকেটে টাকা হয়েছে তার জন্য সুন্দরী মায়াগুলো তাদেরকে ধরাই দিতেছে এখন তো এরা একটা না চাইলে আর 5টা করতে পারবে কিন্তু আমাদের কপালে তো একটাও জুটবে না মনে হয় আমাদের টাকা দিয়ে তো তারা বিয়ে করতেছে কিন্তু আমাদের তো কোনো খোঁজ নাই আমি এখনো এখান থেকে যাই আমি শাহবাগে জুলাই ফাউন্ডেশনে যাবো বিকাশ পেমেন্ট করবে চেক একটা চেক ইস্যু করতে কি 1 সপ্তাহ 10 দিন লাগে আহতদের 1 লাখ টাকা দিবে নিহতদের 5 লাখ টাকা দিবে এখনো নিহতরাই পায় না আহতরা কি পাবো আহতরা শতকরা 2-1 জন পাইছে এটা দিতে কয় মাস সময় লাগে কয় বছর লাগে আমার তো মনে হয় যে শেখ হাসিনা আবার 16 বছর খাইয়া গেছে আবার 16 বছর পরে যদি শেখ হাসিনা ফেরত দেয় তাও ওই টাকা দেওয়া শেষ হবে না আমার মনে হয় এরা যে গতিতে দিচ্ছে তো তাহলে আমরা কি করবো আমরা রাস্তা বন্ধ করবো না কি করবো আমরা ফেস ক্লাবে করছি সচিবালয়ে করছি আমাদেরকে 1 তারিখে জানানোর কথা ছিল তাও কোনো রেসপন্স পাই না তার কারণে আমরা গত রাতে রাস্তা বন্ধ করছি দেন এবং এখন করতে বাধ্য হচ্ছি ভাই আহতরা চিকিৎসা কেন পাইতেছে না ওটা আমাদের সরকার ভালো জানে কারণ আমাদেরকে হেলথ কার্ড দেওয়া হয়েছে নাকি হেলথ কার্ড কোথায় আমরা সেটাও জানি না তো এবং কিভাবে পাবো সেটা আমাদেরকে কিছু বলা হয় না এবং আমাদের অসংখ্য ভাইয়েরা আছে এখনো প্রতিবন্ধী হয়ে গেছে একটা পা নাই কারো একটা হাত নাই কারো চোখ নাই এখন তাদের সংসার চলে কিভাবে সরকার কি তাদের কোনো খোঁজ নেয় তাদেরকে কি 2 টাকা দিয়ে সহযোগিতা করছে আমাদের জন্য নাকি জুলাই ফাউন্ডেশন খোলা হয়েছে আদৌ আমরা যাইতে যাইতে আমাদের জুতা ক্ষয় হয়ে যাচ্ছে আমরা ফোন দিব আজকে না কালকে আসেন ফোন দিব আমরা কোনো রেসপন্স পাচ্ছি না আমাদের রক্তের উপরে দাঁড়ায় এই সরকার ওই সরকার কিভাবে শিকড় ভুলে যায় আমাদের কথা হলো এটা আমাদের রক্তের উপর দিয়ে তো সেই সরকারে বসছে নাকি আজকে আমরা যেই দাবি নিয়ে মাঠে নামছি আসলে এটা আমাদের নামার কথা না আজকে 6.5 মাস 7 মাস পরে আমরা রাস্তায় কেন নামতে হবে আমাদের যেই মাঝে মাঝে বলা হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে ডাক্তার আনা হবে উন্নত চিকিৎসার জন্য এত কিছু করা হবে পুনর্বাস দেওয়া হবে তো আমরা এগুলো কিছুই পাইনি আমরা কিছুই এখনো পাই নাই যখন আমাদের এখানে আসে উপদেষ্টা যখন আসে তখন বলে আমরা এই করতেছি সেই করতেছি ঠিক আছে কিন্তু এখান থেকে যখন বের হয়ে যায় তখন সবগুলো কিছু মনে থাকে না আর কিছু মনে থাকে না আমরা 7 মাস পর 7 মাসে চলতে লাগলো ঠিক আছে আমরা মাঠে নামছি আজকে নামছি আমরা আমাদের ট্রিটমেন্ট উন্নত মানের ট্রিটমেন্টের জন্য আমরা রাস্তায় মাঠে নামছি মানে পুনর্বাসনের জন্য মাঠে নামছি আমরা রাষ্ট্রীয় আমাদের যে আজকে 6 মাস বেশি হয়ে গেছে এখনো কিন্তু আমাদের এই তালিকা প্রকাশ করা হয়নি এখনো সরকার চাইলে 1 মাসের মধ্যে সম্ভব কিন্তু সেটা 6 মাস ওভার হয়ে গেছে এখনো সে তালিকা প্রকাশ করতে পারে নাই এটা সরকার ব্যর্থতা এটা সরকার ব্যর্থতা এটা সারজিস আলম তার বক্তব্যে স্পষ্ট করেছে মাত্র 2000কে এই পর্যন্ত টাকা দিতে পেরেছে যেটা অত্যন্ত লজ্জাজনক 6 মাসে যদি আপনারা 2000কে টাকা দেন 22,000 আহতকে আপনারা আরো কতদিন লাগবে এটা একটা বিষয় আরেকটা জিনিস যেটা বলতে চাই আপনারা দেখেন 1971 সালে যারা যুদ্ধ করেছে তাদেরকে আপনি কি বলেন মুক্তিযোদ্ধা যারা ভাষা সৈনিক তাদেরকে কি বলেন ওরা ভাষা শহীদ আবার যারা বুদ্ধিজীবী খুন হয়েছে তাদেরকে আমরা বলি বুদ্ধিজীবী কিন্তু আমরা যারা এই 24-এর বিপ্লবে আহত হইলাম
অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি নাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো। লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন, পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না, ওই সংস্কারের নাটক আমরা মানি না। বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা ৩৩ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা ৩৩ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই, এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই, এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, সে যে একের পর এক ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে। ৩৩ লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? এই ডাকাতের হাতে গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না। তাই আজকে বলছি, বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস, আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন, ভদ্রভাবে করবেন। ভদ্রভাবে করে দুদকের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মার মতো করে নাচনি বুড়ির মতো করে খেলছেন। অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো। তো আমরা খুব পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেটা বারবার করে বলেছি, ৩৩ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন। চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না, চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে, ডাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে, দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে। শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদকে জেলে পাঠাতে হবে। আমরা দেখলাম শুধু রাশেদ মাকসুদ না, এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে, যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য, সিঙ্গাপুরের টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই। তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন, বউ লাগেন, দেবরের জামাই লাগেন। গণ অভ্যুত্থানের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না। গণ অভ্যুত্থানের রক্তের একটাই সম্পর্ক, সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক, সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক, সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক। আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি, এই কমিশন করে আপনাদেরকে পুঁজি বাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না, বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে। যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে। কোন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে
পরামর্শ করা ছাড়া সচিবালয়, গুলশান ক্লাব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত হবে না। তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে। এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে। তাদের আস্থা আছে কিনা, সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আইসিবির যাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নাই, এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখা হবে না। যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স করে থাকেন, এই টাস্কফোর্সে পাটপাটদের নাম দেখতে পাচ্ছি কেন? যারা বিভিন্নভাবে ফোর্স সেল করছে, লুটপাট করে দাম বাড়ায় এবং কমায়, সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না। ওই সংস্কারের নাটক আমরা মানি না। অতএব যে টাস্কফোর্স করা হয়েছে, ফোকাস গ্রুপ করা হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্কফোর্সে আর ফোকাস গ্রুপে দেখতে চাই না। আমরা নতুন আস্থাবান সদস্য চাই, যাদের ভিত্তিতে, যাদের পরামর্শে, যাদেরকে পদস্থ করলে পরে পুঁজিবাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে, আবার এখানে প্রফিট করতে পারবে। জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে। তেমন পুঁজিবাজার গঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য। ছাত্রদের নতুন দল বিএনপি মানবে না, তারা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিএনপি এখন ছাত্রদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে। একদিকে বিএনপির ভারসাম্যহীন নেতা রুহুল কবির রিজভী বলছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে আর ছাত্ররা ক্যাম্পাসে সুন্দর। এমনি তারা রাজনীতি, সমাজ এগুলো নিয়ে ভাববে না। তারা ক্যাম্পাসের চতুর্সীমানার মধ্যে যা করতে পারে সেটা ছাত্রদের ক্যাম্পাসে আটকে রাখতে চাচ্ছে। আর ছাত্রদলকে ঠিকই টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করার লাইসেন্স দিয়েছে। এর মানে এই যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে, ছাত্ররা ক্যাম্পাসে, এর অর্থ হচ্ছে ছাত্রদের রাজনীতি করাটা ঠিক নয়। এই বয়ান ছাত্রদের রাজনীতি তারা দেখতে চায় না, ভয় পায়। অন দি আদার হ্যান্ড, বিএনপির বিতর্কিত মহাসচিব, ব্যর্থ মহাসচিব, লজ্জা থাকলে অনেক আগেই পদত্যাগ করতেন। গত 15 বছর যে আমাদেরকে, 15.5 বছর আমাদেরকে ফেসিবাদের কবলে ভুগিয়েছে, এই যাদের ভুলের কারণে আমরা ভুগেছি তাদের মধ্যে অন্যতম মির্জা ফখরুল। এই যে মির্জা ফখরুলদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের পতন হয়নি, যার ফলে আমরা ফেসিবাদের কবলে ছিলাম। দর্শক, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না। কারণ এটা স্পষ্ট যে নতুন যে শিক্ষার্থীদের দল, ছাত্রদের দল আসছে, সেটা সরকারের সহায়তা থাকুক বা না থাকুক, সেই দলকে সরকারের সহায়তায় হয়েছে এই ট্যাগ বিএনপি দিবে, অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে বিএনপি বলছে যে সরকারের সহায়তার দল হলে, সরকারের সহায়তার কোনো প্রমাণ কি বিএনপি দিতে পারবে? সরকার কত টাকা দিয়ে সহায়তা করেছে, কিভাবে সহায়তা করেছে, কোন জায়গায় সহায়তা করেছে, যেটা অনৈতিক? একটা সিঙ্গেল এক্সাম্পল বিএনপি দেখাতে পারবে না। কিন্তু বলে দিয়েছে যে এই দল জনগণ মানবে না। জনগণ মানবে না, এই দলটা তো জনগণের দল। জনগণ মানবে না এর অর্থ হচ্ছে বিএনপি মানবে না। জনগণ মানবেন এর অর্থ হচ্ছে বিএনপি মানবে, এটা তো যে কেউ বুঝে। অতএব ছাত্রদের এই নতুন দলকে বিএনপি ট্যাগ দিবে। বিএনপি তো অলরেডি শাহবাগী রাজনীতি করছে, তারা ট্যাগের রাজনীতি করছে, শিবির ট্যাগ দিচ্ছে, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিচ্ছে, 18-19 বছরের বাচ্চা ছেলেদেরকে রাজাকার ট্যাগ দিচ্ছে বিএনপি। কত বড় শাহবাগী, চিন্তা করছেন? এরা এই ছাত্রদের নতুন দলকে কিংস পার্টি ট্যাগ দিবে। তার যারা নিজেরাই কিংস পার্টি, তারা কিংস পার্টি ট্যাগ দেয়। ট্যাগ দিয়ে বিএনপি এটা মানবে না। তারেক রহমান বলেছিলেন
যে নতুন দল হলে আমরা স্বাগত জানাবো, এটা মিথ্যা কথা। কিসের স্বাগত জানাবে? নতুন দলের ভয়ে মির্জা ফখরুলের ঘুম হচ্ছে না। শেষ বয়সে মির্জা ফখরুলরা একটু বড় বড় পোস্ট পজিশন পাবেন বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন, একটু খায়েশ ছিল, এমপি মন্ত্রী হবেন। এখন ছাত্রদের কারণে কিনা, কারণ মির্জা ফখরুল যে অসুস্থ, এটা যে কোনো সময় তার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। খুব কষ্ট, মনে করো জ্বালা, যে ছাত্রদের কারণে লেট হচ্ছে, নইলে তো ওদের সাজানো বাগান আমরা খাওয়া শুরু করতাম 90 দিনের মধ্যে। এখন ওরা রাজনৈতিক দল গঠন করছে, এই সেই, আগামী সংসদে কিনা আমাদেরকে হাতে হারিকেন দিয়ে দেয়। এই ভয়ে এখন বলছে যে বিএনপি নতুন দল মানবে না। আচ্ছা, বিএনপি মানার না মানার কে? এর উত্তর হচ্ছে, উত্তরটা শোনেন, বিএনপি মানা না মানায় কিছু আসে যায় না। ছাত্রদের নতুন দল হবে, তারা নির্বাচন করবে, তারা ক্ষমতায় যেতে পারে যদি জামাত চরমনাই বা সব দলের সাথে জোট করতে পারে। বিএনপির মানা না মানে কিছু হবে না, নির্বাচনটাই তো হবে বিএনপির বিরুদ্ধে, ছাত্রদের প্রতিদ্বন্দ্বিতাই হবে বিএনপির বিরুদ্ধে। অতএব আপনারাই যে আগের ট্যাগের রাজনীতি শুরু করে দিয়েছেন যে সরকারের সহায়তায় কিংস পার্টি, এগুলো বুঝে জনগণ। মানে স্পষ্টতই বিএনপি বলছে যে ছাত্রদের দল তারা মানবে না। তো দর্শক, তারা কি এটা ঠেকিয়ে দিতে পারবে কোনোভাবে? ঠেকানোর চেষ্টা করছে। অলরেডি তো বিএনপির লোকজন বলছে যেখানে নাগরিক কমিটি সেখানেই গণধোলাই, কিন্তু গণধোলাই দিতে গেলে পাল্টা গণধোলাই খাইয়েন না। আপনার ছাত্রদের নতুন দলকে গণধোলাই দিবেন, আর আপনার চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খান, আমরা দেখেছি না? তো এই যে বিএনপির ইঙ্গিত মির্জা ফখরুলের নতুন দল মানবে না, এটা প্রমাণ করে যে নতুন ছাত্রদের নতুন দলকে বিএনপি ভয় পায়, তারা নির্বাচনে জিতবে এই ভয়ে এখন তাদেরকে প্রতিহত করতে চায়, তাদেরকে ঠেকাতে চায়। ছাত্ররা জিতবে এই ভয়। আর যদি এরকম মনে করতো যে না ছাত্ররা এরা আর কি, আমার বিএনপির আর এক বুদ্ধিজীবীকে অস্ট্রেলিয়া থেকে ভাড়া করে এনেছে ফাহাম আব্দুল সালাম, তিনি বলছেন যে ছাত্রদের বাঁচাবে বিএনপি। বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম এদেরকে বাঁচাতে পারেনি, আর ছাত্রদের বাঁচাবে। উদ্ভট হাস্যকর থিওরি। এই ছাত্রদের বাঁচাবে এই থিওরি বা কেন দিচ্ছে? কারণ বিএনপি ভয় পাচ্ছে যে ছাত্ররাই জিতবে, জামাত চরমনের সাথে জোট করতে পারলেই ছাত্রদের নেতৃত্বে সরকার গঠন হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র দল গঠন করলে স্বাগত জানায়। মিথ্যা কথা। ছাত্ররা যেভাবেই দল গঠন করুক, তারা যদি এখন দেশে বসে দল গঠন করলে বলবেন যে এটা সরকারের পৃষ্ঠপোষকতা, তারা যদি ভারতে যেও দল গঠন করে, পাকিস্তানে যেও দল গঠন করে, নেপাল তিব্বতে যেও দল গঠন করবে, তারপরে আপনারা তাদেরকে ট্যাগ দিবেন, এটা আমরা জানি। কারণ আপনারা তাদেরকে ভয় পান। তবে সরকারের কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। দেখেন, এটা একেবারেই হাস্যকর। ছাত্র মানেই ছাত্রদের নতুন দল, এই কথা আপনি কেন মনে হয়? কেন ছাত্র মানে ছাত্র দল নাই? মানে ছাত্র মানেই সব, ছাত্র মানে কি ভাই? ছাত্র মানে তো ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সবাই। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো দল নেই, অথবা যখন ডক্টর ইউনূস সরকার শপথ নিয়েছেন তখন পর্যন্ত ছাত্রদের আলাদা কোনো দল বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিল না। অতএব ছাত্রদের কেউ ছাত্র দল করবে, কেউ সরকার উপদেষ্টা হবে, কেউ একটা না আরো 10টা দল করবে, কিন্তু আপনি ছাত্র মানেই ওই নতুন দলের লোক, এই দৃষ্টিভঙ্গি আপনি কোথায় পেয়েছেন? কি উদ্ভট কথা। ছাত্র মানেই সব এক, ছাত্র মানেই উপদেষ্টা হলে দল করতে পারবে না, দল হলে উপদেষ্টা হতে পারবে না। কেন ভাই? তারা এক দল আপনি কোথায় পেয়েছেন? মানে কি বুঝিয়েছেন যে আন্দোলন করেছে বা সব এই ছাত্ররা, এর মধ্যে ছাত্র দল বা অন্য কেউ ছিল না নাকি? ছাত্রদের সংজ্ঞাটা বিএনপি কি দিতে চায়? এই জায়গায় তো মির্জা ফখরুলের সমস্যা। স্পষ্ট জবাব হচ্ছে ছাত্র দল গঠন করবে, যারা করবে তারা করবে, আর উপদেষ্টা পরিষদে যারা আছে যারা উপদেষ্টা পরিষদে আছে তারা দল গঠন করবে না, তারা দলের কোনো পোস্ট পজিশন নিবে না। হ্যাঁ, তাদের একটা ব্যক্তিগত সমর্থন তো থাকতেই পারে, তারা তো একটা দলকে ভোট দিবেন, তাদেরকে ভোট দিতে পারেন, কিন্তু তারা এর সাথে জড়িত নয়।
তাহলে আপনারা উল্টোপাল্টা কথা কেন বলছেন? শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি না, এতে আপনাদের ভালো লাগছে না। শেখ হাসিনা পালানোর পর দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছেন, এটা ভালো লাগছে না। আপনারা কষ্ট পাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন শেখ মুজিবের মূর্তি ভাঙছে, এই কারণে খুব কষ্ট লাগে। আপনি বলেছেন না, ভালো লাগছে কোথায়? দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারলেও আপনার ভালো লাগছে না। শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙাটা এটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে ফখরুল চাচা। আপনাদের বক্তব্য শুনে আমারও কান্না পেয়েছে যে এত কষ্ট আপনি পেয়েছেন। 18 কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছিল হাসিনা। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েও এখন ভালো হয়নি। অনেক মা বাবার বুক খালি করে তারা কোনো অনুশোচনা নেই। আপনাদের অনুশোচনা আছে? আপনার যে গত 15 বছরে যে ব্যর্থ হয়েছেন, জনগণকে একটা অন্ধকারের মধ্যে রেখেছিলেন আপনাদের ভুলে, এ বিষয়ে আপনাদের অনুশোচনা আছে। এ বিষয়ে আপনাদের অনুশোচনা থাকতে হবে। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে ন্যূনতম সংস্কার অমুক তমুক এগুলো কোনো কথা না, এগুলো হচ্ছে একটা ভাওতাবাজি। সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমির জামাতের বাসায় প্রয়োজনে দেরিতে নির্বাচন দিন, কিন্তু সংস্কার করুন যাতে নির্বাচনের মতো হয়। যাই হোক দর্শক, ছাত্রদের রাজনৈতিক দলকে ভয় পায় বিএনপি, এখন তাদেরকে হুমকি দামকি দিয়েছে বিএনপি। কণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি। সেটা হলো গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা যারা ছাত্র এবং অন্যান্যরা, তাদের দুটো সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। তাদের সমন্বয় মানে তারা এই দুটো সংগঠন রেখে দেবেন, এখান থেকে গিয়ে তারা একটা দল তৈরি করতে যাচ্ছেন। সেটা ঘোষিত হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। অনেকগুলো জল্পনা কল্পনা আছে, অনেকগুলো আলাপ আছে, এবং সবচেয়ে জরুরি কথা, এই প্রশ্নটা এখন রাজনীতির মাঠে খুবই মাথাচাড়া দিচ্ছে। সেটা হলো ছাত্রদের সাথে বিএনপির সম্পর্ক কেমন হবে, ছাত্র মানে সেই রাজনৈতিক দলের সাথে। কারণ এই মুহূর্তে এক ধরনের আপাত সংঘাতময় পরিস্থিতি এই দুটো পক্ষের মধ্যে দেখা যাচ্ছে। তাদের কি এই সংঘাতময় পরিস্থিতি থাকবে, সেটা আরও বেশি বাড়বে, নাকি এক ধরনের অবিশ্বাস্যভাবে তাদের মধ্যে ইন্টারাকশন ভালো হয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতাও হতে পারে, এই আলাপও আছে। দল নিয়ে দু একটা কথা বলা একটু দরকার। আমরা এর মধ্যে একটা জায়গায় নিউজ এসছে, আমরা দেখেছি যে দলের মধ্যে একটা খুবই কৌতূহলোদ্দীপক তথ্য ছিল। সেটা হচ্ছে ছাত্র উপদেষ্টারা দুজন, জনাব নাহিদ এবং জনাব আসিফ, পদত্যাগ করবেন এবং দলে যোগ দেবেন। সেটা দল তৈরি হওয়ার আগেই, মানে দলের শুরু থেকে তারা থাকবেন। এবং এই তথ্য সামনে এসছে, জনাব নাহিদ ইসলাম সদস্য সচিব হিসাবে এই দলে থাকবেন, আর জনাব মাহফুজ আলম জুনে বেরিয়ে এসে দলে যোগ দেবেন, এরকম তথ্য এসছে। আমি জানি না যদি সত্য হয়ে থাকে মাহফুজ আলম আবার কয়েক মাস বেশি কেন থাকবেন, আই ডোন্ট নো। কিন্তু এরকম একটা জল্পনা কল্পনা ছিল, কিন্তু সেটা অস্বীকার করেছেন অন্তত ফর দ্য টাইম বিং। জনাব নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন, দল তৈরি বা তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি এখনও। মানে উনি কখনোই যোগ দেওয়া হবে না এই ধরনের কিছু বলেননি, এটাকে ফরএভার নাকচ করে দেননি। অন্তত এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত নেই, এই ধরনের কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ঠিকই আছে তাদের জায়গা থেকে। এটা কনফার্ম হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের হিসেব নিকেশ করবেন, বুঝবেন কি করলে তাদের জন্য ভালো হবে। কিন্তু আমি ধারণা করি তারা দলে যোগ দিচ্ছেন, এবং এটা দলে যোগ দেওয়া উচিত কয়েকটা কারণে। আমি প্রায়ই জনাব নাহিদ ইসলাম সম্পর্কে বলি, তার অন্তত দলে থাকা উচিত। কারণ এই মুভমেন্টে নাহিদ ইসলামকে অনেক বেশি প্রমিনেন্ট দেখা গেছে। এই সময়টায় উনি ছিলেন এবং অসম সাহসিকতার সাথে এই মুভমেন্টে উনি দাঁড়িয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। সো তিনি দলে থাকলে এটা সবচেয়ে ভালো হবে। এবং একটা ভুল উনি করেছেন মেজর, আমি মনে করি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ফেসবুক স্ট্যাটাস যেভাবে দিয়েছেন এবং যেভাবে বিবিসির সাথে কথা বলেছেন, এর বাইরে উনি যথেষ্ট ম্যাচিওর্ড আচরণ করেছেন। সো তার দলে যাওয়া উচিত এবং তার দলের ইমেজের জন্য ভালো হবে।
একই সাথে ছাত্র উপদেষ্টারা আসলে সরকারে থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, কোনো সন্দেহ নেই এতে। তারা যতই বলুন না কেন যে আমরা সরকারে আছি, আমরা কোনোভাবে দলের সাথে ইনভলভড নই, এটা আসলে মানুষ এন্ডোর্স করবে না, মানুষ এই আর্গুমেন্ট বাই করবে না। আমি বহুবার বলেছি, আজকে রিপিট করছি না, বহু ক্ষেত্রেই আমরা দেখব উপদেষ্টাদের সাথে যারা বাইরে আছেন তাদের কথার ওভারল্যাপিং আছে, আবার বাইরের যারা কথা বলছেন সেটা উপদেষ্টাদের মুখে দেখা যাচ্ছে। আর আমরা তো সমাজে থাকি, প্রায় এই কথাটা বলি, দেখা যায় যে, বা এই তথ্য আমরা জানি যে উপদেষ্টারা কোনো না কোনো ফর্মে দল তৈরির সাথে আসলে এখনও ইনভলভ, কারণ এই দলের জন্য বিভিন্ন এলাকায় কাজ বেশ আগে থেকে চলছে। সুতরাং তারা সরকারে না থাকাটাই ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। যে বিতর্ক, যে নিরপেক্ষতার প্রশ্ন, সেগুলো সরে গিয়ে তারা তাদের মতো করে ফুল সুইং সব যোগ্যতা, সব শ্রম, সব মেধা দিয়ে তাদের দল তৈরি করতে পারবেন। সো দলটা তৈরি হতে শুরু হলো। এটা ট্রু যে দলটা খুব ভালো কিছু করবে কি না আমি স্কেপটিক, তাদের দল তৈরি হোক, আমি তখন হয়তো আবার কথা বলবো। কিন্তু যে প্রশ্নটা করছিলাম যে বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে তাদের নানা রকম দ্বিমতের জায়গা দেখা গেছে, এই সাম্প্রতিক বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে যেটা হয়েছে, এখানে এই প্রেক্ষাপটে কয়েকদিন আগেই, মানে ওই ঘটনার পরপর আরেকজন উপদেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ পরিচিত একজন উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটা আমি একটু পড়ি, অনেকের চোখে পড়েছি, একটু কয়েকদিন সময় হয়ে গেছে, তারপরও ওখানে একটা ইঙ্গিত আছে, সেই ইঙ্গিতটা নিয়ে কথা বলতে চাই। তিনি বলেছেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। তার মানে এটা দেখা যাচ্ছিল। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কী জানার জন্য। আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, ক, বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। খ, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। গ, জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং একটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। ঘ, খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতেই আসতে চেয়েছিলাম, বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন। ব্র্যাকেটে লিখেছেন, এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে, তাই বিরোধের কোনো কারণ নেই। তারপরে ঐক্য বা এসব কথা বলেছি, কিন্তু আমি ঘটা আরও একবার পড়তে চাই। বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন। নানা জায়গা থেকে আমরা নানান কিছু শুনি। এখানে একজন উপদেষ্টা যেহেতু পাবলিকলি কথা বলেছেন, আমি পাবলিকলি আসা তথ্য ছাড়া কথা বলি না, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। সেটা কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে হোক অথবা সামাজিক মাধ্যমে কোনো দায়িত্বশীল মানুষ যখন কোনো কথা বলেন। এখন ডক্টর আসিফ নজরুল যখন বলছেন নির্বাচন কেন্দ্রিক কোনো সমঝোতায় বিএনপি এবং ছাত্ররা অনাগ্রহী নন, বেশ আনসার্টেন, বেশ সফট, বেশ লো টোনে কথাটা বলা হয়েছে, কিন্তু এই ধরনের একটা আলাপ তো তাহলে আছে, বলাই যায়। আমরা একটু বিএনপির বিদ্যমান অবস্থানটা যদি একটু বোঝার চেষ্টা করি, এখন বলে কথা না, এটা শেখ হাসিনা পতন বলে না, গত 2-3-4 বছর আগে থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তৈরি হচ্ছিল, বিএনপির সাথে অনেকেই যুক্ত ছিলেন, তাদের 12 দল ছিল, গণতন্ত্র মঞ্চ ছিল, সবার সাথে এই মুভমেন্টের সময় জনাব তারেক রহমান একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন বিএনপির পক্ষ থেকে, বিএনপিও রিপিটেডলি বলেছে, তারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে তারা সরকার গঠনের পর জাতীয় সরকার তৈরি করবেন। তার মানে ভূমিধ্বস বিজয় যদি তারা পানও, তারপরও তারা চাইবেন জাতীয় সরকার গঠন করতে। এখন 5 আগস্ট পরবর্তী যে অবস্থা,
এইখানে আগামী নির্বাচনের যে ইকুয়েশন আছে, আসলে এই ইকুয়েশনে বিএনপির কাউকে সাথে রাখার আমার মনে হয় না দরকার আছে। আমি কথাটা একটু সুইপিং কমেন্টের মতো মনে হতে পারে, কেউ বলতে পারেন ওর অনেক শক্তি হয়েছে, তার অনেক শক্তি হয়েছে, কেউ কেউ বলেন জামাত নাকি বিরাট শক্তি সঞ্চয় করেছে। আমি মনে করি না। ফেসবুকে তাদের শোরগোল এবং গালিগালাজ, অনেকেই প্রচুর গালিগালাজ করছেন, এটা নিয়ে একদিন আলাদা কথা বলবো। তো দেখে আমাদের মনে হতে পারে অনেক মনে হয় তারা হয়ে গেছেন, আমি মনে করি না। সো বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রেক্ষাপট এখন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বিরাজ করে বলে মনে করি না। ফলে বিএনপির এক ধরনের জোট করার আসলে কোনো দরকার নেই মনে হতে পারে। কিন্তু এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিএনপির সেই জাতীয় সরকারের কনসেপ্ট তারা এখনও রেখেছে। নট অনলি দ্যাট, তারা তাদের সাথে থাকা, যুগপৎ আন্দোলন করা অনেকের ব্যাপারে এক ধরনের ছাড় দিচ্ছেন। নির্বাচনের ক্ষেত্রেও গণতন্ত্র মঞ্চের কিছু নেতা তাদের এলাকায় ক্যাম্পেইন করছেন, এসব সিট সম্ভবত বিএনপি তাদেরকে ছেড়েই দিচ্ছেন। এমনকি গণ অধিকার পরিষদের 2 নেতা জনাব নূর এবং জনাব রাশেদ তাদের এলাকায় গিয়ে বাধার সম্মুখীন হওয়ার পর বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে ক্যাম্পেইন করার সুযোগ দেওয়ার জন্য। তার মানে আমরা বুঝতে পারছি নির্বাচনেও বিএনপি এক ধরনের আসনের আলোচনা বা সমঝোতায় যাবে। ফলে এই আওয়াজটা এখন উঠতে শুরু করতে পারে বা কিছুটা হলে উঠেছে বলে আমি ধারণা করি। বিএনপি যেমন একটা জাতীয় সরকারের চিন্তা করছে, তেমনি সংসদেও তারা কিছু মানুষজনকে এ ধরনের সমঝোতার মাধ্যমে নেয়ার চিন্তা করবে কিনা। এবং ছাত্রদেরকে যদি বিএনপি এটা অ্যাকোমোডেট করে, আমার কাছে এর চেয়ে সুন্দর কিছু হয় বলে মনে হয় না। এখন কতটুকু হবে কি হবে সেটা অন্য আলোচনা, সেটা আলোচনা হতে থাকবে এবং এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে কতটুকু ছাড় বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে, কতটুকুতে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে। সো আমি এটাকে উড়িয়ে দিতে চাই না। রাজনীতিতে যখন দুটো পক্ষ পরস্পরের সাথে তীব্র বাদানুবাদে জড়িত হয়ে পড়ে, সেটা দেখেই এটা শেষ কথা হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। এবং আমার মনে হয় যারা গণ আন্দোলনটা, গণ অভ্যুত্থানটার সামনের সারিতে ছিলেন, তারাও তাদের ভবিষ্যতের হিসেব নিকেশের ক্ষেত্রে বিএনপির সাথে আলোচনা, বিএনপির সাথে এক ধরনের সমঝোতা, এই চিন্তা তারা রাখতে পারেন। কারণ যদি তারা মধ্যপন্থী রাজনীতির কথা ভাবেন, আমি এই জায়গাটাকে আসলে গুরুত্ব দিতে চাই। আমি নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকে দেখেছি, তারা বিভিন্ন টক শোতে এই আলাপটা করছেন যে এটা একটা মধ্যপন্থী দল হতে যাচ্ছে। সুতরাং মধ্যপন্থী দল যদি হয়ে থাকে, তাহলে ইসলামিস্ট ফোর্সগুলো তাদের জন্য কোনো বিকল্প না। সেই বিকল্প একমাত্র বিএনপির সমস্যা আছে, স্খলন আছে। বিএনপি এখনই ক্ষমতায় আসার আগে সত্যিকার অর্থে বিএনপি তৃণমূলে বেশ কিছু লোকজন বিভিন্ন রকম চাঁদাবাজি সহ এরকম বিভিন্ন রকম অপরাধে জড়িত হয়ে পড়েছে, কোনো সন্দেহ নেই। এটার দায় মূলত সরকারের, এমনকি সেনাবাহিনী এখন মাঠে আছে, তারপরও কেন এগুলো হতে পারছে আমরা এই প্রশ্ন করতে পারি। তারপরও নৈতিকভাবে বিএনপির দিকে কেউ আঙ্গুল তুলতেই পারেন, তুলেছেনও। কিন্তু বিএনপির অন্তত সর্বোচ্চ পর্যায়ে এই ব্যাপারে যে খুবই টাফ, সেটার প্রমাণ তারা দিয়েছেন 1000-2000 মতো বহিষ্কার করে। তারপর এটা ঘটছে। কিন্তু আমরা বলছি এই সুশাসনের জায়গাগুলো ধীরে ধীরে ধাপে ধাপে ঠিক করে নেওয়া যাবে। বিএনপি যদি ক্ষমতায় থাকতো, তখন আমরা বিএনপিকে পুরো ব্লেম করতে পারতাম যে তারা প্রশাসনিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা নিচ্ছে না কেন, তখন পুরো দায় তাদেরকে দিতে পারতাম। সো বিএনপির এই অভিযোগের বাইরে যেহেতু বাংলাদেশকে এখন আইডিওলজিক্যালি দুভাগে ভাগ করার চেষ্টা করা হচ্ছে রাজনীতিতে, এক ধরনের প্রো ইসলাম বা ইসলামিস্ট ফোর্সগুলো একত্র হওয়ার চেষ্টা করছে। ছাত্ররা যদি এক ধরনের সেন্ট্রিস্ট ফোর্স হিসাবে থাকতে চায়, তাদের দলকে গড়ে তুলতে চায়, আমি তো আসলে বিএনপিকে তাদের একটা ভালো অপশন হিসেবে দেখি, যাদের সাথে তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং এই পার্লামেন্টে বেশ কয়েকজন আমাদের পরিচিত মুখ সংসদে আসবেন, যাদের আসনে বিএনপি তাদের অন্যান্য ক্ষেত্রে যেমন ছাড় দিয়েছে সেটা দেবে, এবং তারা পার্লামেন্টে গিয়ে তাদের স্বপ্নের কথা, তাদের পাওয়ার কথা নিয়ে ফাইট করবেন, ডিবেট করবেন, এবং বিএনপিকে তাদের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনার মধ্যে রাখবেন। এটা খুবই সুন্দর ব্যাপার হতে পারে। সুতরাং আমি মনে করি
যে দুই পক্ষের দিক থেকে এই উত্তেজনাটা কমে আসা উচিত এবং পরস্পরের সাথে তাদের আলোচনা বাড়ুক এবং সমঝোতার মাধ্যমে তারা আরও কাছাকাছি আসুক, তারা ভবিষ্যতের রাজনীতি করুক। এবং খুব স্বাভাবিকভাবে ওরা তো আর বিএনপিতে যাচ্ছে না, তাদের একটা সমঝোতা হচ্ছে, তাদের সমালোচনা, তাদের সব কিছু থাকলো। বিএনপি খারাপ করতে থাকলে তাদেরকে ট্র্যাকে রাখা, তাদের নিজস্ব রাজনীতি চালিয়ে যাওয়া, সব কিছুই একসাথে হতে পারে। কিন্তু যদি বিএনপির সাথে কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়, আমি মনে করি রাস্তায় একটা বড় বিপজ্জনক পরিস্থিতি রাষ্ট্রের জন্য তৈরি হবে। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্স শেখ হাসিনা পতনের জন্য। একটা বছরের পর বছর ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন সহ্য করে ফাইট করেছে, আর একটা গ্রুপ শেষ মুহূর্তে এসে অত্যন্ত ডিসাইসিভ রোল প্লে করেছে, যদিও তখনও বিএনপি খুব ভালোভাবেই মাঠে ছিল। সো এই দুটো ফোর্স যদি মুখোমুখি হয়ে যায়, খুবই সাংঘর্ষিক অবস্থা হয়, আমাদের জন্য ভালো হবে না। বটম লাইন, আমরা যারা বাংলাদেশকে অন্তত সেন্ট্রিস্ট ফোর্স, বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, শাসন করবে দেখতে চাই, তারা আশা করি ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে, ডক্টর আসিফ নজরুল যে কথা বলছেন সেটাই সত্য হোক, যে তাদের মধ্যে নির্বাচনে সমঝোতা যেন ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি বিয়ে করেছে একটি পদ্মাশীল মেয়েকে এবং কোরআনের হাফেজকে। যদিও সে রাজনীতি করতো এবং রাজনীতির মঞ্চে যেগুলো আন্দোলন করতো সবগুলো বেপর্দাশীল মেয়েদের সঙ্গে করতো, কিন্তু সে বিশেষ করে যখন বিয়ে করতে গেল তখনই কেন পদ্মাশীল মেয়েকে বিয়ে করলো, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে চলতেছে আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখে হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কেন মানুষ বিয়ে করার সময় পদ্মাশীল মেয়ে খোঁজে এবং রাজনীতি এবং মজা মাস্তি করার সময় কেন বেপদ্মাশীল মেয়েকে চায়। আজকের ভিডিও দেখে অবশ্যই আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।